আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। শুরুতেই এএসবিআরএম করোনা সংবাদ। পরিবহন, আবাসন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলা যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮ জেলায় ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড ছাড়া কেউ ইচ্ছামতো করোনা পরীক্ষা করতে পারবে না। করোনা মোকাবেলায় সরকার প্রস্তুত, তবে জনগণের সহযোগিতা প্রয়োজন বলে জানান সরকার প্রধান। জনগণ আর একটু সচেতন হলে কোভিড-19 প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ত্রাণ বিতরণ পর্যবেক্ষণে সচিবদের জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ৩ বছরের পরিকল্পনা করে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। ইন্ডাস্ট্রি তারা খুলতেও চায় বা কাজ করতেও চায়, কিন্তু সেখানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কিভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয় সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। এই জিনিসটা বোধহয় আপনাদের দেখা উচিত এবং সেভাবে আলোচনা করা উচিত। দর্শক, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে করোনার বর্তমান অবস্থা ও পরিস্থিতি মোকাবেলা নিয়ে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি তা সম্প্রচার করা হচ্ছে। 24 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছেন। এই 2 জনের মৃত্যুবরণ করার পরে মূলত আমরা তাদের স্যাম্পল পরীক্ষা করে তাদের করোনা পজিটিভ পেয়েছি। বাকি 22 জন আইসোলেশনে আছেন, এখন আল্লাহর রহমতে তারা শারীরিকভাবে সুস্থ আছেন। জেলায় কোয়ারেন্টাইনের জন্য 184টি বেড এবং আইসোলেশনের জন্য আমরা 130টি বেড আপাতত প্রস্তুত রেখেছি। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত 319 জনকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। কর্মহীন এবং দরিদ্র মানুষের অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে আমরা বাড়িতে বাড়িতে খাদ্য সাহায্য পৌঁছে দিচ্ছি। সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত মোট 1,21,400টি পরিবারের মধ্যে 1,214 মেট্রিক টন চাল, 44 লক্ষ নগদ টাকা, 8 লক্ষ টাকা শিশু খাদ্য বিতরণ করেছি। পাশাপাশি ভিজিডি, ওএমএস, খাদ্যবন্ধন কর্মসূচি ইত্যাদি কার্যক্রম ভালোভাবে চলছে। এছাড়া আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ জনপ্রতিনিধি এবং অনেকেই ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মধ্যবিত্ত সহ কেউ যেন অভুক্ত না থাকে, এজন্য আমরা হটলাইন চালু করে তাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছি। আপনি জানেন, জামালপুর একটি খাদ্য উদ্বৃত্ত জেলা, এখানে প্রচুর পরিমাণ ধান, ভুট্টা, সরিষা এবং শাকসবজি উৎপাদন হয়। আমরা খাদ্য উৎপাদন, সরবরাহ এবং বাজার সচল রাখার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধান কাটার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, তবে আমাদের এখান থেকে বেশ কিছু কৃষি শ্রমিক নেত্রকোনা এবং কিশোরগঞ্জে যায়, আমরা তাদের চলাচলের জন্য আমরা ব্যবস্থা করেছি। এখান থেকে আমরা আজ পর্যন্ত প্রায় 700 কৃষি শ্রমিক এই সকল জেলায় প্রেরণ করেছি। মানুষ যেন বাড়িতে বসে কেনাকাটা করতে পারে, সেই লক্ষ্যে আমরা ভ্রাম্যমাণ বাজার এবং অনলাইন ভিত্তিক বাজার চালু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা সবাই মিলে। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিভিন্ন জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের অংশবিশেষ। গেল 24 ঘন্টায় করোনা নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 7 জন, আর নতুন শনাক্ত হয়েছে 312 জন। এদিকে চট্টগ্রামে নতুন করে আরো 4 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো 39 জন। নতুন আক্রান্তদের মধ্যে 1 জন সাতকানিয়ার, 2 জন কাটরিলির আর 1 জন নগরীর পুলিশ লাইনের বাসিন্দা। এদিকে রাজশাহীতে নতুন 1 রোগী সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা 5-এ এসে দাঁড়িয়েছে। অন্যদিকে জয়পুরহাটে মোট 23 জনকে পরীক্ষা করে পজিটিভ এসেছে 2 জনের। এছাড়া গেল রোববার সন্ধ্যায় লকডাউন করে দেয়া হয় মানিকগঞ্জ জেলা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এ জেলায় এখনো পর্যন্ত 7 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন টিটু। টিটু, সামাজিক দূরত্ব কতটা মানছেন সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন?
জি মৌসুমী, আপনি জানেন যে গেল 24 ঘন্টায় ভৈরবে 6 জন চিকিৎসক সহ 20 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও এর আগের দিন অর্থাৎ একদিন আগে ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ অ্যাসিলেন্ট এবং সরকারি হাসপাতালের আরএমও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কিশোর কুমার দর সহ আরো 10 জন করোনায় শনাক্ত হয়। বিশেষ করে যদি আপনাকে বলতে চাই যে গত 2 দিনে অর্থাৎ 48 ঘন্টায় কিন্তু এই ভৈরবে 30 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গেল 6 দিন অর্থাৎ ভৈরবে গেল 10 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত 5 জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে ভৈরবে 35 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তো এরই মধ্যে আমরা যেমনটি জেনেছি যে করোনার যে ভয়াবহ রূপ, সেই রূপ কিন্তু ভৈরবে ধারণ করেছে। ফলে ভৈরবের মানুষজন কিন্তু এখন চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ভৈরবের যে স্বাস্থ্য সেবা এরই মধ্যে কিন্তু ব্যাহত হয়ে পড়েছে। কেননা আমরা যেমনটি জেনেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কথা বলে, এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 8 জন চিকিৎসক সহ অধিকাংশ নার্স এবং ক্লিনাররা আক্রান্ত হয়েছেন। ফলে কিন্তু ভৈরবে স্বাস্থ্য সেবা মারাত্মক ধরনের ব্যাহত হচ্ছে। এছাড়াও আমরা যেমনটি জানি যে গেল 10ই এপ্রিল ভৈরবের একজন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়। এরপরে কিন্তু একে একে আরো বেশ কয়েকজন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত 9 জন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়। ফলে কিন্তু স্বাভাবিক কার্যক্রম যে ভৈরব থানা পুলিশের সেটি কিন্তু ব্যাহত হয়। যদিও ভৈরব থানা পুলিশ থানায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে 40 জন নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ যোগদান করেছেন। তারা চেষ্টা করছেন ভৈরব থানা স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে, কিন্তু স্বাভাবিক কার্যক্রম তারা সচল রাখতে পারছেন না। এছাড়াও আমরা যেমনটি জানি যে ভৈরবের যিনি গত 1 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন, নাওয়া খাওয়া বলে যিনি মানুষদেরকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষজনকে ঘরে ফেরাতে দিন রাত 24 ঘন্টা কাজ করেছেন, তিনি কিন্তু এরই মধ্যে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভৈরবের যে ডাক্তার রয়েছেন তারা কিন্তু একের পর টিটু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ভৈরব থেকে জানাচ্ছিলেন আল আমিন টিটু। লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ব্যক্তিগত যানবাহন চলাচল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একই সঙ্গে মানুষজনও বেরিয়ে পড়ছে নানা অজুহাতে। লকডাউনে তোয়াক্কা করছে না নগরবাসী। রাজধানীবাসীকে ঘরে ফেরাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এমন অসচেতন মানুষদের নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, সকালের সংবাদে আপনি ধানমন্ডিতে ছিলেন এবং সেখান থেকে জানাচ্ছিলেন যে প্রচুর মানুষ ঘর থেকে বের হচ্ছেন এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি এবং তাদের বিরুদ্ধে জরিমানাও করা হচ্ছে। তারা কোনো বাধা নিষেধ মানছেন না। আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পরিস্থিতির কিন্তু খুব একটি পরিবর্তন হয়নি, কারণ এখনো আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ বাসা থেকে বের হচ্ছেন এবং সেই সঙ্গে প্রচুর ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেলও আমরা প্রচুর দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে আমরা যেটি পুলিশের পক্ষ থেকে যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তারা গাড়িগুলোকে থামাচ্ছেন এবং তাদের বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন এবং যদি তাদের কাছে মনে হয় যে কেউ অপ্রয়োজনীয় বের হচ্ছেন সেক্ষেত্রে জরিমানা বা মামলার ব্যবস্থাও রাখছেন। কিন্তু তারপরও সাধারণ মানুষ কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ আমি যদি একটু বিজয় সরণির চিত্রটাই আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, প্রচুর মানুষ কিন্তু চলাচল করছেন, প্রচুর ব্যক্তিগত গাড়ি চলাচল করছে রাজধানীতে এবং আমি রাজধানীর বিভিন্ন অলিগলিতে ঘুরে বেরিয়েছি এবং সেখানে যে চিত্রটি দেখেছি সেটি আরো ভয়ঙ্কর একটি চিত্র। কারণ প্রচুর মানুষ বাসা থেকে বের হয়েছেন এবং গলিগুলোতে যে ভ্যানে করে ছোট ছোট দোকান বসেছে সেখানে কিন্তু মানুষ আসলে যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা বা শারীরিক দূরত্বে যে 3 ফিটের যে দূরত্ব নিশ্চিত করার বিষয়টি সেটি তো তারা মানছেনই না। একদম গা ঘেঁষে দাঁড়িয়ে কিন্তু তারা বাজার করছেন। আমি রাজধানীর বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখেছি, সেখানেও আমার একই চিত্র দেখেছি যে
নিরাপত্তামূলক আসলে কোনো ব্যবস্থা না নিয়েই তারা বাসা থেকে বের হচ্ছেন, এবং যারা দোকানে বেচাকেনা করছেন তারাও কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখছেন না। সে কারণে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে আসলে সাধারণ মানুষের মধ্যে এখনো সচেতনতা ফেরেনি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সেই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বেশ জোরালো ভূমিকাই রাখা হচ্ছে। মৌসুমী। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন জুবাইর সানি। প্রতিষেধকহীন করোনার থাবায় গোটা বিশ্ব থমকে গেলেও কিছু মানুষ সামনে থেকে লড়াই করে চলছেন। করোনা সংক্রমণের ভয়ে সবাই যখন হাসপাতাল রোগী থেকে দূরে থাকছেন, তখন নিজের জীবন ঝুঁকিতে ফেলে অসুস্থ মানুষদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ করছেন কিছু সাহসী মানুষ। তাদেরই একজন অ্যাম্বুলেন্স চালক জুয়েল। এই করোনা যোদ্ধার গল্প শোনাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। ছবি তুলেছেন নিহার নন্দী। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সবার ঘরে থাকার কথা থাকলেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদেরই একজন মোহাম্মদ জুয়েল, পেশায় ড্রাইভার। পুরান ঢাকায় ভাই ভাবির সংসারে থাকেন তিনি। অনেক বছর ধরেই অ্যাম্বুলেন্স চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। দেশের ক্রান্তিকালে পিছু হাঁটেননি তিনি, নিজেকে সঁপে দিয়েছেন মানব সেবায়। গণপরিবহন বন্ধ থাকায় জরুরি পরিস্থিতিতে রাস্তায় গাড়ি পাওয়া দুষ্কর। এমন কঠিন সময়ে অসুস্থ রোগীকে বাসা থেকে হাসপাতালে আনা কিংবা হাসপাতালের বিছানা থেকে সুস্থ হওয়া কাউকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে দিনরাত ছুটে চলছেন জুয়েল। 100% ঝুঁকি, কারণ হচ্ছে কোন রোগীর ভিতরে করোনা আছে বা নাই আমরা তো বলতে পারি না। আমাদের রোগীর জন্য ফোন দেয় বা রোগী আমাদের কল করে, আমরা রোগী নিয়ে হাসপাতালে পৌঁছে দিই বা বাড়িতে পৌঁছে দিই। তবে এমন মহৎ কাজ করেও সামাজিকভাবে হেয় হতে হচ্ছে বলে জানান এই করোনা যোদ্ধা। মানুষ ঘরবন্দি থাকায় রোজগারও কমে গেছে, নেই কোনো সুরক্ষা সামগ্রীও। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই কাজ করে যাচ্ছেন তারা। মাস্ক, গ্লাভস, পিপি এইসব আমরা কিছুই আমরা পাই না এখন। কিছুই পান না, দিনে পাওয়াতে আপনারা ডিউটি করতেছেন? এখন করতে হয় বাধ্য হইয়া, কিছু করার নাই তো। গ্যাস পাম্পে গ্যাস দিতে চাচ্ছে না, চার দোকানে বসলে আমাদেরকে দূর করে দিচ্ছে। শত অসুবিধার পরও কাজ করে যাওয়া এসব মানুষের রাস্তার বিড়ম্বনা যেন পিছুই ছাড়ছে না। অন্য সময়ের মতো এখনো পড়ছেন নানা সমস্যায়। রুগী নামাই দিয়ে আসলে পুলিশ আমাদেরকে খালি গাড়ি ঢাকায় ঢুকতে দেয় না। অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবো, ওনাদেরকে আমরা কিছু দিয়ে যদি তাড়াতাড়ি আমরা আসতে পারি ওই চিন্তা করে আমরা সময় এসে পড়ি আর কি। সমাজের সব শ্রেণী পেশার মানুষের মানসিকতা পরিবর্তনই পারে অল্পতেই খুশি অসংখ্য জুয়েলের মুখে হাসি ফোটাতে। তাহলেই সার্থক হবে তাদের মতো করোনা যোদ্ধাদের কষ্ট, ত্যাগ আর পরিশ্রম। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। করোনায় স্থবির গোটা বিশ্ব। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অর্থনীতিকেও প্রায় পঙ্গু করে ফেলেছে ভাইরাসটি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখার পরামর্শ দিয়েছেন গার্মেন্টস মালিকরা। বিজিএমইএ মনে করে শতভাগ সুরক্ষা ও সরকারের অনুমতি সাপেক্ষে স্বল্প পরিসরে কারখানা চালু রাখা যায়। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে কারখানাগুলোকে সুযোগ দেওয়ার আহ্বান এফবিসিসিআই এর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। কোভিড-19-এর প্রভাবে মৃত্যু আর আক্রান্তের সাথে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি। বিশ্ব মন্দা আর বেকারত্ব বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বিশ্বের অনেক দেশেই সুপার শপ খোলা রেখেছে। এ অবস্থায় আমদানিকারকরা চাপ দিচ্ছে তাদের চাহিদা পূরণে, ফলে বাধ্য হয়ে দেশের কিছু পোশাক কারখানা খোলা রাখতে হচ্ছে। ডিজাইনার ফ্যাশনস লিমিটেড যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানতে জীবাণুমুক্ত গাড়িতে কর্মীদের আনা নেওয়ার ব্যবস্থা করেছে। হাত ধোয়ার ব্যবস্থার পাশাপাশি পোশাককে জীবাণুনাশক করতে বসানো হয়েছে স্প্রে টানেল। তাপমাত্রা মাপার জন্য রয়েছে হ্যান্ড থার্মোকল। নিয়মিত স্প্রে করা হচ্ছে চলাচলের সিঁড়িতে। কর্মরত শ্রমিকদের সুরক্ষায় সার্বক্ষণিক চিকিৎসক রেখেছে প্রতিষ্ঠানটি। শারীরিক দূরত্ব নিশ্চিতে মেশিনগুলোকে বসানো হয়েছে নির্দিষ্ট দূরত্বে। ভেতরে আসার পর পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রেখে আমরা কাজ করি। 2-1 ঘন্টা পর পর ডাক্তাররা আমাদের ভালো মন্দ খোঁজ খবর নিতেছে, স্যারেরা আমাদের খোঁজ খবর নিতেছে। যখন এই অফিস থেকে বেরোয় তখন আবার আমাদের মেডিসিন দিয়ে প্যানেলের ভিতরে ঢুকাইয়া ওয়াশ করে বের করে। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসনের মহাব্যবস্থাপক জানান, পিপিই তৈরি সহ বায়ারদের চাপে অনেকটা বাধ্য হয়ে কাজ চালিয়ে নিচ্ছেন তারা। এখনো আমার পিপিইর অর্ডার আছে 25 লাখের মতো। আমার 1.5 বিলিয়ন আমার অর্ডার আছে, যেটা আমার শিপমেন্ট করতে হবে। বায়ারের প্রেশার আমার কাছে আসছে। তো
তো এই জন্য আমি আসলে এমনভাবে আমি প্রিপেয়ার্ড যে আমি যদি এই মুহূর্তে যদি আমার ফ্যাক্টরি আমি যদি খোলা রাখতে পারি, যদি খোলা রাখতে চাই, তাহলে আমি সমস্ত বিষয়গুলো এনশিওর করেই কিন্তু আমি জিনিসটা করতে পারি। এফবিসিসিআই এর সাবেক প্রথম সহসভাপতি মনে করেন, এত প্রতিকূলতার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিস্থিতি মোকাবেলায় সবাই সচেতনভাবে কাজ করে যাচ্ছেন। যাদের প্রয়োজন, যাদের অর্ডার হাতে আছে, যারা পিপি বানাতে চান, তাদেরকে কিন্তু ফ্যাক্টরিগুলি চালু করে দেওয়া উচিত। যারা ওয়ার্কারদেরকে সুরক্ষা দিতে পারবে, যাদের ওই ক্যাপাবিলিটি আছে, প্রয়োজনে বিজিএমইএ বা বিকেএমইএ তারা একটা সার্ভে করে তারা যদি মনে করে যে সকল ইন্ডাস্ট্রির ক্যাপাবিলিটি আছে, যাদের অর্ডার আছে, তাদেরকে ফ্যাক্টরিগুলি চালাতে দেওয়া উচিত। বিজিএমইএ মনে করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি সেবা চালু রাখতে পারে সংশ্লিষ্টরা। তাদের শ্রমিক বেশি প্রয়োজন হয় না, অল্প শ্রমিক প্রয়োজন হয়, তারা স্বাস্থ্যবিধি মেনে বিজিএমইর অনুমতি সাপেক্ষে, সরকারের অনুমতি সাপেক্ষে চালাতে হবে এবং আমার মনে হয় সামাজিক নিরাপত্তা 100% মেনেই চালাচ্ছে। এমন পরিবেশে কারখানার আশেপাশে বসবাসরত শ্রমিকরাও নির্ভয়ে কাজ চালিয়ে যেতে আগ্রহ দেখান। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তহবিল গঠনে ডাবল সেঞ্চুরি করা প্রিয় ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। অর্জিত অর্থ দিয়ে সহায়তা করা হবে করোনা প্রতিরোধে। 2013 সালে ব্যাটটি দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গোল গেল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। দ্বিশতক হাঁকানো ঐতিহাসিক ব্যাটটি রোববার নিলামে তোলার ঘোষণা দেন মিস্টার ডিপেন্ডেবল। আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে এই অপশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাগটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভির করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।